আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভাবুন তো, গত কয়েক মাস বা বছর আমাদের চোখের সামনে ঘটে যাওয়া যে ঘটনাগুলোকে আমরা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে দেখে এসেছি, তার আড়ালে যদি এমন কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকে যা শুনলে আপনার এতদিনের বিশ্বাস, আমি বলবো, পুরোপুরি হুচুট খাবে। ধরুন, যাকে আপনি সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ ভাবছেন, তা যদি আসলে অনেক আগে থেকেই সাজানো একটা নিখুঁত চিত্রনাট্য হয়, আর এই চিত্রনাট্যের সবচেয়ে বড় সত্যটা যদি ভুল করে ফাঁস করে ফেলেন খুদ সেই আন্দোলনেরই একজন শীর্ষ নেতা। হ্যাঁ, আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো অনেকেই প্রকাশ্যে বলতে সাহস করছেন না। আজকের আলোচনার পর হয়তো দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাবে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকে এমন কিছু সমীকরণ এই আলোচনায় মেলাবো যা আপনাকে, আমার দৃঢ় বিশ্বাস, সত্যি সত্যি ভাবিয়ে তুলবে। সুপ্রিয় দর্শক, শুরু করা যাক সাম্প্রতিক একটি ঘটনা দিয়ে। গত শুক্রবার ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যা ঘটলো, অর্থাৎ হামলার ঘটনা। রাজনীতিতে হামলা পাল্টা হামলা নতুন কিছু নয়, কিন্তু এই হামলার পর সাবেক উপদেষ্টা এবং বর্তমানের আলোচিত ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমের সামনে খুবই ফেটে পড়ে যে প্রতিক্রিয়াটি দেখালেন, সেটাই আসলে আজকের সবচেয়ে বড় টুইস্ট। তিনি খুব স্পষ্ট ভাষায় একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, কেউ যদি রাজনৈতিক হাতিয়ার হিসাবে সহিংসতাকে বেছে নিতে চায়, তবে তাদের চেয়ে ভালো সহিংসতা আর কেউ করতে পারবে না। এবং ২০২৪ সালের আন্দোলনে তারা নাকি সেটাই করে দেখিয়েছেন। কথাগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। একজন নেতা, যিনি কিনা একটি অহিংস ছাত্র আন্দোলনের ফসল হিসাবে নিজেকে দাবি করেন, তিনি প্রকাশ্যে বলছেন যে তারা সহিংসতার সবচেয়ে ভালো প্রয়োগ করতে জানে। এই একটি মাত্র বাক্য কি গত জুলাই মাসের পুরো আন্দোলনের চরিত্রকে প্রশ্নের মুখে ফেলে দেয় না? এতদিন আমরা জেনে এসেছি সাধারণ ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমেছিল এবং তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর চড়াও হয়েছিল। কিন্তু আসিফের এই বক্তব্য কি প্রমাণ করছে না যে ওই সময়ে আন্দোলনকারীদের তরফ থেকেও অত্যন্ত সুপরিকল্পিত এবং ভয়াবহ মাত্রার সহিংসতা চালানো হয়েছিল? সুপ্রিয় দর্শক, এখানেই শেষ নয়। গল্পের গভীরে যাওয়ার আগে আমাদের আরেকটু পেছনের দিকে তাকাতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে আসিফ মাহমুদ নিজেই একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ৫ আগস্ট যদি তৎকালীন সরকারের পতন না হতো, তবে তারা সশস্ত্র বিপ্লবের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এখন প্রশ্ন হলো, একটি সাধারণ ছাত্র আন্দোলনের পকেট থেকে হঠাৎ করে সশস্ত্র বিপ্লবের ধারণা কিভাবে আসে? তারা তাদের এই অস্ত্র বা রসদ যোগানোর সাহস কোথায় পেল? একটা দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে দিয়ে সশস্ত্র যুদ্ধ শুরু করার মতো এই বিশাল পরিকল্পনা কি রাতারাতি কয়েকটা ছেলের মাথা থেকে আসা সম্ভব? মোটেও না। আন্তর্জাতিক সংঘাতের ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন, এ ধরনের সশস্ত্র প্রস্তুতির পেছনে সবসময় কিন্তু বড় বড় শক্তির হাত থেকে থাকে। আর এই অস্ত্রের প্রসঙ্গ যখন আসলোই, তখন চলুন আরেকটা অঙ্ক মেলাই। জুলাইয়ের শেষ দিক থেকে শুরু করে ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রায় ৪০০টি থানা একসাথে লুট করা হলো। হাজার হাজার অস্ত্র এবং লক্ষ লক্ষ রাউন্ড গুলি লুট হয়ে গেল। একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এতগুলো স্থাপনা এত নিখুঁতভাবে আক্রমণ করা এবং সেখান থেকে অস্ত্র সরিয়ে ফেলা, এটা কি কেবলই সাধারণ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, নাকি এর পেছনে সেই সশস্ত্র বিপ্লবের ব্লুপ্রিন্ট কাজ করছিল? আজ এতদিন পার হয়ে যাওয়ার পরও সেই লুট হওয়া অস্ত্রের সিংহভাগই কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এই অস্ত্রগুলো কোথায় গেল? কাদের হাতে আছে?
আসিফ মাহমুদরা যখন হুঙ্কার দিয়ে বলেন যে তারা সহিংসতার চূড়ান্ত রূপ দেখাতে পারেন, তখন কি সাধারণ মানুষের মনে এই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক নয় যে এই লুট হওয়া অস্ত্রগুলো কি তবে তাদেরই কোনো গোপন ভান্ডারে জমা হয়ে আছে? গোপালগঞ্জে যখন তাদের উপর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা চড়াও হয়েছিল, তখন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে বসে খুদ আসিফ মাহমুদ পুলিশ কন্ট্রোল রুম থেকে যেভাবে অ্যাকশনের নির্দেশনা দিচ্ছিলেন, সেটা কি কোনো সাধারণ ছাত্রনেতার আসল কাজ হতে পারে? তিনি তখন ঠিক করে দিচ্ছিলেন কোথায় কিভাবে গুলি চালাতে হবে। এই যে ক্ষমতার এমন বেপরোয়া প্রয়োগ, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এটা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের বলা মেটিকুলাস ডিজাইনের অংশ, এবং এটা খুবই সাজানো গোছানো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর পেছনে আসলে কাদের হাত রয়েছে? আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে দোষারোপ করে থাকি, বিভিন্ন দেশের বড় বড় গোয়েন্দা সংস্থাদের দোষারোপ করে থাকি, কিন্তু এর পেছনে সত্যিকার অর্থে কারা দায়ী? এর পেছনে কি কোনো বড় জঙ্গি গোষ্ঠীর মদদ রয়েছে? জুলাই এবং আগস্টে যা ঘটেছে তাকে অনেকে কিন্তু জঙ্গি হামলার সাথে তুলনা করে থাকেন। এটা কি আদৌ সেই জঙ্গি হামলা, নাকি আমরা এটাকে যেভাবে সম্মানজনক একটি গণ অভ্যুত্থান বলে সম্মান দেখায়, এটা কি সেই গণ অভ্যুত্থান? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু বর্তমান সময়ে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে থাকে, এবং সাধারণ জনগণের এই বিতর্কের মধ্যে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস সব থেকে বড় নিয়ামক হয়ে কাজ করে। সেটা হচ্ছে এই বিপ্লব বা এই গণ অভ্যুত্থান যেটাই আমরা বলি না কেন, এর মাধ্যমে যাদের পতন হয়েছে তাদের একটা নিজস্ব ন্যারেটিভ কিন্তু জনগণের মধ্যে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। এবং আমরা ইতিহাসে এমন অনেক বিপ্লব দেখেছি, বিপ্লবের ইতিহাস রয়েছে যেগুলোতে আমরা শুনেছি বা জেনেছি খুদ বিপ্লবীরাই প্রতিহিংসার শিকার হয়েছেন, এবং খুদ বিপ্লবীদেরই ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। তাহলে এই যে জনগণ সত্যটুকু জানতে পারছেন, বা জনগণের সামনে ইচ্ছাকৃতভাবে হোক কিংবা অনিচ্ছাকৃতভাবে হোক সত্যগুলো প্রকাশ করে দিচ্ছেন খুদ বিপ্লবীরাই, এতে করে কি জনগণ সত্যটুকু উপলব্ধি করতে পারছেন না? আমি মনে করি অবশ্যই পারছেন। আর জনগণ যখন সত্যটুকু উপলব্ধি করতে পারছেন বা পারবেন, তখন কিন্তু জনগণ সেই বিপ্লবীদের উপর থেকে আস্থা ভরসা এবং তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে। এবং বর্তমান সময়ে আমরা কিন্তু তাই দেখছি। এই যে বিভিন্ন জায়গায় বিপ্লবী মহারথীরা বিভিন্নভাবে মবের শিকার হচ্ছেন, হামলার শিকার হচ্ছেন। যেমন ধরুন, আমি প্রথমে বলেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি যেভাবে মবের শিকার হচ্ছেন কিংবা হামলার শিকার হচ্ছেন, এখানে অনেকেই দাবি করছেন যে তারা নিজেদের একটা ঘটনা। আবার কেউ কেউ এখানে অন্যান্য রাজনৈতিক দল, কেউ ছাত্র দলের দোষ দিচ্ছেন, কেউ জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের দোষ দিচ্ছেন, আবার কেউ কেউ এখানে বলছেন আওয়ামী লীগের লোকজন জড়িত। কিন্তু বাস্তবতা আসলে যাই হোক না কেন, মূল কথা হচ্ছে জনগণ কিন্তু এই বিপ্লবীদের এখন আর পছন্দ করছে না। 5ই আগস্টের পরে তাদের যে চমক ছিল, এখন কিন্তু তাদের সেই চমক কাজ করছে না, সেই ম্যাজিক এখন আর কাজ করছে না। যেখানেই যাচ্ছেন তারা সেখানেই কিন্তু একটা মব আতঙ্কের মধ্যে পড়ে যাচ্ছেন। এমনকি খুদ এনসিপি প্রধান নাহিদ ইসলাম, যাকে বলা হয় যে সেই গণ অভ্যুত্থান বা জুলাই আন্দোলনের একদম শীর্ষ পর্যায়ের নেতৃত্ব বা একদম শীর্ষ নেতা, সেই ব্যক্তি কিন্তু নিজে স্বীকার করছেন যে তিনি এখন মব আতঙ্কে রয়েছেন। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে বা অন্তর্বর্তী সরকারের আমলে আমরা দেখেছি কতটা প্রেসার ক্রিয়েট করা হয়েছিল কোনো কাজ করানোর জন্য, কোনো কিছু বাস্তবায়ন করানোর জন্য, এবং সেই প্রেসার গ্রুপের আড়ালেই ছিল কিন্তু এই মব জনতা। এখন দিন শেষে কিন্তু তাদের সৃষ্টি করা সেই প্রেসার গ্রুপ, তাদের সৃষ্টি করা সেই মব তাদের উপরই আবার ফিরে আসছে। এটাকে আপনারা কি বলবেন? দেখুন, এই যে প্রেসার ক্রিয়েট করার প্রবণতা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখেছি, এটা কিন্তু এখনো চলছে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে কেন্দ্র করে কিন্তু সেই প্রেসার ক্রিয়েট করা আমরা বিগত দিনগুলোতেও দেখে এসেছি। দেখুন, এই প্রেসার ক্রিয়েট করা কিংবা মব,
এটা কিন্তু সবসময় সব জায়গায় যে সমান ফলাফল দিবে তা কিন্তু নয়। এটা একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট গণ্ডি পর্যন্ত আপনাকে সফলতা দেবে। এরপর সেটা আপনার দিকে বুমেরাং হয়ে ফিরে আসবে। এবং বর্তমান সময়ে আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। এর পিছনে কারণ কি? এর পিছনে সবথেকে মুখ্য কারণ হচ্ছে জনগণ এখন আর বিপ্লবীদের সেভাবে স্মরণ করছে না। তাদেরকে মান্য করছেন না, তাদেরকে গণ্য করছে না। রাজনৈতিক দল হিসাবে তাদের একটা অবস্থান আছে, কিন্তু বিপ্লবী হিসাবে বা পরিবর্তনের কর্ণধার হিসাবে তাদের সেই অবস্থান দেশের জনগণের কাছে এখন আর গ্রহণযোগ্যতা পাচ্ছে না। যার কারণে তারা যেখানেই যাচ্ছেন, যেখানে প্রেসার ক্রিয়েট করে কোনো কিছু করার চেষ্টা করছেন বা মব করার চেষ্টা করছেন, সেখানে কিন্তু জনগণ সেটাকে বাধা দিয়ে বুমেরাং করে দিচ্ছে। বরঞ্চ উল্টো তাদের মব বুমেরাং হয়ে তাদের উপরে ফিরে আসছে। এটা কিন্তু যেমন তাদের জন্য অশুভ লক্ষণ, ঠিক একইভাবে বাংলাদেশের আগামী রাজনীতির জন্য কিন্তু একটা অশনি সংকেত। আর এই অশনি সংকেতে সব থেকে বেশি ফায়দা কে নিচ্ছে জানেন? পতিত সেই সরকার বা আওয়ামী লীগ, যারা জুলাই এবং আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে নির্বাসিত রয়েছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে তারা কিভাবে আসলে লাভবান হচ্ছে। দেখুন, জনগণের ম্যান্ডেটটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এবং জনগণ যখন সত্য উপলব্ধি করতে পারে, নাটকের পেছনের ঘটনা, পর্দার আড়ালের পেছনের ঘটনা জানতে পারে, তখন কিন্তু জনগণের যে মনস্তাত্ত্বিক চিন্তাধারা সেটার মধ্যে পরিবর্তন আসে। আর এই পরিবর্তনটাই কিন্তু আওয়ামী লীগ চাচ্ছে। আওয়ামী লীগ এই জনগণের মধ্যে পরিবর্তন আনার জন্য, তাদের ম্যান্ডেট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করছে। যেদিন বাংলাদেশের জনগণের 70% বা 75% মানুষ তাদের ভুল ধারণা থেকে বের হয়ে আসবে, সত্য জানতে পারবে, এবং জুলাই আগস্টের আন্দোলন সম্পর্কে তাদের যে প্রচলিত ধারণা রয়েছে সেই ধারণা ভেঙে তারা আওয়ামী লীগের যে নেগেটিভ রয়েছে সেই নেগেটিভ ধারণ করে নেবে, অথবা তারা বুঝতে বাধ্য হবে যে জুলাই তাদেরকে ধোঁকা দিয়েছে, তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই 70 কিংবা 75% জনতার ম্যান্ডেট বা সমর্থন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করবে। এবং এটা আমি মনে করি বাংলাদেশে একটা বিরল ইতিহাস সৃষ্টি করবে, যেটা এর আগে যে সকল ইতিহাস সৃষ্টি হয়েছিল সেই সকল ইতিহাসের রেকর্ড ভেঙে দিবে। এমনকি সেই 70 বা 75% জনগণের ম্যান্ডেট নিয়ে তারা অল্প কিছু সময়ের ভিতরেই এই দেশে পুনরায় সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। যাই হোক, এখানে বেশ কিছু প্রশ্ন আমি করেছি। সেই প্রশ্নগুলোর উত্তর আসলে আমি মনে করি খোঁজা অত্যন্ত জরুরি। দর্শক, এবার আসুন এই পুরো নাটকের সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে ভয়াবহ দিকটিতে। এই যে জুলাই মাসের আন্দোলন, যাকে আমরা বিপ্লব বলছি, তার পেছনের আসল চালিকা শক্তি আসলে কি? দেখুন, রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এখন প্রকাশ্যে বলতে শুরু করেছেন যে এর পেছনে ছিল যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের এক গভীর ষড়যন্ত্র। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে পরাশক্তিগুলো যখন কোনো দেশের সরকার পরিবর্তন করতে চায়, তখন কিন্তু তারা সরাসরি সেখানে সেনাবাহিনী পাঠায় না। তারা সেই দেশের ভেতরের ক্ষোভকে কাজে লাগায়, সুশীল সমাজ বা ছাত্রদের ভেতরে নিজেদের এজেন্ট ঢুকিয়ে দেয়, এবং একটা পর্যায়ে লাশের রাজনীতি শুরু করে। জুলাই মাসে ঠিক সেটাই কিন্তু ঘটেছিল কিনা তা নিয়ে এখন বড় ধরনের সংশয় কিন্তু তৈরি হয়েছে। এমনকি সেদিনের সেই আন্দোলনে যারা খুব আবেগের বশে অংশ নিয়েছিলেন, তাদের অনেকেই কিন্তু এখন এসে আফসোস করে বলছেন যে তারা যদি আগে থেকে জানতেন এর পেছনে এমন বৃহৎ আন্তর্জাতিক ষড়যন্ত্র বা লাশের রাজনীতি লুকিয়ে আছে, তবে তারা কখনোই কিন্তু সেই সময় রাস্তায় নামতেন না। এই যে বিদেশি শক্তির ইশারায় দেশীয় রাজনীতিতে এমন একটা বড় পরিবর্তন ঘটে গেল, এর ফলে আমরা আসলে কি পেলাম? আমরা পেলাম এমন একদল তরুণের আস্ফালন, যারা কথায় কথায় ভায়োলেন্স বা সহিংসতার হুমকি দেয়। তারা নিজেদের এতটাই ক্ষমতাবান মনে করছে যে দেশের প্রাচীন এবং মূলধারা রাজনৈতিক দলগুলোকেও কিন্তু তারা এখন খুব একটা পরোয়া করছে না। দর্শক, নাসিরুদ্দিন পাটোয়ারি তো একের পর এক অসংলগ্ন কথা বলে বিএনপির মতো বড় দলের সিনিয়র নেতাদের দিকেও উস্কানিমূলক মন্তব্য ছুড়ে দিচ্ছেন।
এই সাহস তারা আসলে কোথায় পাচ্ছে? কারণ তারা জানে তাদের পেছনে যে অদৃশ্য শক্তি বা ডিপ স্টেট কাজ করছে, তাদের এজেন্ডা এখনো কিন্তু শেষ হয়নি, সম্পূর্ণ এজেন্ডা বাস্তবায়ন হয়নি। তাহলে আগামী দিনগুলোতে আমাদের জন্য আসলে কি অপেক্ষা করছে? দেখুন, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো ভাবছে যে আওয়ামী লীগ পতনের পর তাদের জন্য মসৃণ একটা রাস্তা তৈরি হয়ে গেছে, কিন্তু বাস্তব সমীকরণ কিন্তু বলছে অন্য কথা। এই যে নতুন রাজনৈতিক শক্তি, যারা অহিংসার মূলকে চরম সহিংসতার চর্চা করে, যারা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করে এবং যারা বিদেশি শক্তির দাবার গুটি হিসাবে কাজ করতেও দ্বিধা করে না, তারা কিন্তু সহজে মাঠ ছাড়বে না। তারা যে কোনো মূল্যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইবে। আর তার জন্য যদি আবারও ওই লুকানো অস্ত্রগুলো বের করতে হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তারা পিছপা হবে না, তারা সেই কাজটাই করবে। সবশেষে আপনাদের কাছে এই প্রশ্ন রেখে যেতে চাই, যে পরিবর্তনের স্বপ্ন দেখে হাজারো মানুষ রাস্তায় নেমেছিল, সেই স্বপ্ন কি আজ আসিফ মাহমুদের মতো নেতাদের ক্ষমতার দম্ভ আর সহিংসতার হুমকির নিচে চাপা পড়ে যাচ্ছে না? আমরা কি তবে একটা স্বৈরাচারকে সরিয়ে আরেকটা নতুন, আরো বেশি সুসংগঠিত এবং সশস্ত্র স্বৈরাচারের জন্ম দিলাম? আপনাদের কি মনে হয়, এই ডিপ স্টেটের খেলা আমাদের দেশীয় রাজনীতিতে শেষ পর্যন্ত কি মুদ্রা করাবে বা কোথায় নিয়ে যাবে? একটু ঠান্ডা মাথায় ভাববেন, কারণ রাজনীতিতে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি লুকিয়ে থাকে কিন্তু পর্দার আড়ালে। আমরা সেই আড়ালের সত্যটাই সবসময় আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি। আজকের মতো এখানে শেষ করছি, তবে চোখ কান খোলা রাখুন, কারণ চিত্রনাট্যের এখনো কিন্তু অনেক ক্লাইম্যাক্স বাকি রয়েছে। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।